আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শিখন অভিজ্ঞতা ১ গাণিতিক অনুসন্ধানের সেশন ৮ অর্থাৎ শেষ সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা গাণিতিক অনুসন্ধানের তথ্যের উৎস সম্পর্কে জানব। তোমাদের কিন্তু গতদিন আমি বলেছিলাম গাণিতিক অনুসন্ধানের তথ্যের উৎস সম্পর্কে বইয়ে যা কিছু লেখা আছে তোমরা একটু পড়ে আসবে। নিশ্চয়ই পড়ে এসেছো, তাই না? চলো আমরা একটু আজকের পাঠের সাথে সেগুলো মিলিয়ে নিই। মনে করো তুমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র অথবা ছাত্রী, তো আমরা শিক্ষার্থী বলে ফেলি। তোমরা একটি শিক্ষা সফরে যেতে চাও। শিক্ষা সফর নিশ্চয়ই তোমরা বুঝো যে শিক্ষা কোনো কিছু জানা বা শেখার উদ্দেশ্যে যখন আমরা কোথাও ভ্রমণ করি সেটি বলে শিক্ষা সফর। তুমি ভ্রমণ করার জন্য তুমি শিক্ষা সফরের জন্য তুমি তোমার পাশের গ্রামেও যেতে পারো, পাশের শহরেও যেতে পারো, পাশের পাড়ায়ও যেতে পারো, পাশের দেশেও যেতে পারো, পাশের বিভাগেও যেতে পারো, যেখানে ইচ্ছা যেতে পারো। যদি উদ্দেশ্য হয় শেখা তাহলে সব সফরই শিক্ষা সফর। তো তোমার শ্রেণীতে যে ক্লাস ক্যাপ্টেন, তোমাদের যে ক্লাসের যেই মনিটর, তো সে তোমাদের অন্য শ্রেণী থেকে শুনে আসলো। মনে করো তুমি জবা সেকশনের শিক্ষার্থী, তো অনেক সূর্যমুখী শাখার অন্যান্য যে শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলে জানলো যে তারা চিড়িয়াখানায় গিয়েছিল শিক্ষা সফরের জন্য। তো সেখানে তারা অনেক কিছু দেখেছে, সেটা অনেকের সাথে হয়তো আলোচনা করেছে, অনেকের হয়তো মনে হয়েছে যে তাহলে তো আমরাও যদি শিক্ষা সফরে ওখানে যাই তাহলে আমরাও ওগুলো জানতে পারবো। তো এই মনে করে অনেক তার ক্লাসের যে বন্ধু যারা আছে বন্ধুদের সাথে অনেক আলোচনা করেছে। তো তারাও অনেকের সাথে একমত, অনেকের সাথে তারা কথা বলেছে। শুধুমাত্র বন্ধুরা যে কয়েকজন বন্ধু হয়তো বলেছে হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয়। অনেকের থেকে তারাও অনুপ্রাণিত হয়েছে, বলেছে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আমরা চিড়িয়াখানায় দেখতে যাই। তখন অনেকের একজন বন্ধু, তুমিও হতে পারো অথবা আরও একজন বন্ধু এসে বলছে আচ্ছা আমাদের ক্লাসে তো বন্ধুরাও আছে বান্ধবীরাও আছে, তাহলে যারা মেয়েদের কাছে কি জিজ্ঞেস করেছো যে ওরা এখানে যেতে চায় কিনা? তখন একটা মেয়ে তাদের ভিতর থেকে বললো আচ্ছা কিন্তু আমি তো সোনারগাঁয়ে যেতে চাই। সোনারগাঁয়ে শুনেছি সেখানে ঈসা খাঁর বাসা আছে, সেখানে তার কেল্লা আছে, সেখানে ঈসা খাঁ যেসব জায়গাতে যুদ্ধ করতো সেই যুদ্ধাস্ত্র আছে, তারপরে পুরাতন যে সিটি ছিল আগে সে সকল জায়গা আছে। তো এইসব জেনে তোমাদের ক্লাসের একজন মেয়ে বলছে যে না আমি তো ওখানে যেতে চাই, আবার অনেক বলছে না আমরা চিড়িয়াখানায় যেতে চাই। তাহলে এই যে তাদের ভিতরে অনেক যে কাজটি করলো যে সবার থেকে কিন্তু সে তখন আলোচনা করেছে, সেক্ষেত্রে তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণে পদ্ধতিগত তাহলে ভুলগুলো কি কি দেখো। প্রথমত নির্ভরযোগ্য তথ্য উপাত্তের অভাব, অর্থাৎ অনেক কিন্তু শুধুমাত্র তার একজন বন্ধু বা বান্ধবীদের থেকেই শুনেছে যে তারা চিড়িয়াখানায় গিয়েছিল, কিন্তু চিড়িয়াখানায় কিভাবে যাবে বা তার বান্ধবীদের বা তোমাদের ক্লাসের মেয়েদেরকে সে কোথায় নিয়ে যাবে বা এই ধরনের বিশদ আলোচনা কিন্তু করে নাই। এরপর পরিকল্পনার অভাব, কিভাবে চিড়িয়াখানাতে যাবে বা বাকিদের কিভাবে নিবে এই ধরনের কোনো পরিকল্পনা কিন্তু সে করেনি। সকলের মতামতকে নিয়েছিল না, সে কিন্তু সকলের মতামত নেয়নি। অর্থাৎ একটি তথ্য গ্রহণের ক্ষেত্রে সকলের অংশগ্রহণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর যে পরবর্তী যে ভুলটি, সে ভুলটি হলো সে শুধুমাত্র চিড়িয়াখানার জন্যেই প্ল্যান করেছে বা পরিকল্পনা করেছে, কিন্তু যদি চিড়িয়াখানায় যেতে না পারে তাহলে তার বিকল্প কোনো জায়গায় যাওয়ার তার যেই পরিকল্পনা বা যে নির্বাচন সেটা কিন্তু সে করেনি। তো এটিও সিদ্ধান্ত গ্রহণের একটি পদ্ধতিগত ভুল। তাহলে তোমরা পরবর্তীতে নিশ্চয়ই যখন কোনো সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তর ক্ষেত্রে এই 4টি জিনিস কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে তুমি যেই
তথ্যের উপরে ভিত্তি করে যে সিদ্ধান্তটি নিচ্ছ, তথ্যটি কি সঠিকভাবে নিয়েছো? এরপর ওই তথ্যটি নিয়ে তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ, ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তুমি কি সঠিকভাবে পরিকল্পনা করেছো? অথবা সকলের ওই সিদ্ধান্তে যারা যারা অংশগ্রহণ করবে, মনে করো যে তোমরা সকলে মিলে একটি তোমাদের ক্লাসে একটি উপস্থাপনের একটি প্রতিযোগিতা করবে, যে উপস্থিত একটি বক্তৃতা, যে ইচ্ছাতে যে নিজে যে ইচ্ছাতে বলতে চায় সেই ইচ্ছাতেই সে বক্তৃতা করবে। তো এইটার যে তুমি একটা পরিকল্পনা করলে, বাকিরা তো বক্তৃতার জন্য তো তারা নাও একমত হতে পারে, তারা হয়তো চায় যে না আমাদের ক্লাসে কবিতা আবৃত্তি হবে, তাই না? তো সকলের মতামত নেওয়া, যারা তোমার ক্লাসে যারা এটাতে অংশগ্রহণ করবে তাদের সকলের মতামত নেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর বিকল্প নির্বাচন না রাখা। তুমি যখন কোনো সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ততে তুমি যেটি রাখতে চাও ওটি তো তুমি শেষ পর্যন্ত নাও করতে পারো। তাহলে এটির বিকল্প একটি তোমার কাছে থাকতে হবে, যে হ্যাঁ আমি যদি ওই সিদ্ধান্ত অনুযায়ী যদি না যাই, তাহলে আমার তার বিকল্প সিদ্ধান্তটি কি হতে পারে। নির্ভরযোগ্য উৎসের গুরুত্ব দেখো তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটি নির্ভরযোগের তো উৎসের। তো পরিকল্পনা প্রণয়ন তুমি যখন করতে চাও বা পরিকল্পনা যখন তুমি করতে চাও, সেটার জন্য পরিকল্পনাটা কিসের উপরে ভিত্তি করে করো? তোমার কাছে তুমি যা জানো তার উপরে ভিত্তি করে তো পরিকল্পনা করো। তো যা জানো সেই জানাটা কিন্তু তথ্য তোমার। সেই তথ্য যদি সঠিক হয় তাহলে তোমার পরিকল্পনাটা ভালো হবে, তথ্য সঠিক না হলে পরিকল্পনা তো সঠিকভাবে তুমি করতে পারবে না। কারণ তথ্য ভুলের কারণে যেই পরিকল্পনাই করো, সেখানে গিয়ে যেইখানে তথ্যটা ভুল হয়েছে সেখানে গিয়ে তুমি আটকে যাবে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য একইভাবেই সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য। এখন তুমি তথ্য ভুল জানো, তো তুমি সিদ্ধান্ত কিভাবে নিবে? খুবই ছোট একটি উদাহরণ দেই। মনে করো তুমি আগামীকাল ধরো বৃহস্পতিবার, কিন্তু তোমার মনে হচ্ছে যে আগামীকাল শুক্রবার। তো তুমি এই যে ভুল তথ্য, সেই তথ্যের কারণে তুমি কি করছো, যে তুমি আজকের পড়াটি আজকে রেডি করছো না। কারণ কি? কারণ তুমি জানো যে আগামীকাল শুক্রবার, কিন্তু আগামীকাল তো আসলেই বৃহস্পতিবার। তো এই যে তোমার তথ্যের ভুলের কারণে তুমি আজকের পড়াটা সঠিকভাবে করলে না করার জন্য তুমি পিছিয়ে পড়লে অন্যদের থেকে। তাহলে এটা কি সঠিক সিদ্ধান্ত হলো? না। সঠিক সিদ্ধান্তের জন্য তোমাকে সঠিক তথ্যটি অবশ্যই প্রয়োজন। সমস্যা সমাধানের জন্য, সমস্যা যেহেতু আছে তুমি সমাধানও তথ্যের ভিত্তিতেই করবে। বিকল্প সিদ্ধান্ত নিতে গেলেও, মনে করো যে তুমি কোথাও যেতে চাও, তো তুমি পরিকল্পনা করেছো যে ওখানে তুমি ট্রেনে যাবে। তো হঠাৎ করে তুমি দেখলা যে ওই দিন তার আগের দিন আবহাওয়ার কারণে বা অন্য কোনো মেরামতজনিত কাজের কারণে লাইনের মেরামতজনিত কাজের কারণে ট্রেন চলছে না। তাহলে তুমি কিভাবে যাবে? তুমি কি যাবে না? না। তো বিকল্প সিদ্ধান্তটি কি? ওই ট্রেন রাস্তার বিকল্প, হয়তো নদীপথে যাওয়া লাগতে পারে, হয়তো বাসে যাওয়া লাগতে পারে। ওই যে বিকল্প যে সিদ্ধান্তগুলো তোমাকে অবশ্যই সহযোগিতা করবে ওই ক্ষেত্রে। তাহলে বিকল্প সিদ্ধান্ত তোমার কাছে থাকতে হবে। প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য তথ্য সঠিক। তো তুমি ধরো যেদিন যাচ্ছ তার 3 দিন আগে থেকে বা 1 সপ্তাহ আগে থেকে হয়তো সরকার বলেছে বা রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে যে আগামী 1 সপ্তাহ এই ট্রেন চলাচল বন্ধ থাকবে। তো এই তথ্য যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারলে। এখন চলো আমরা মাত্র কয়েক বছর হলো না আমরা করোনা ভাইরাসের প্রকোপ থেকে আমরা উদ্ধার পেয়েছি না, এখনো অবশ্য উদ্ধার পাইনি, আছে, কিন্তু ওইভাবে আর ভয়ানক নাই, কারণ আমরা সবাই টিকা নিয়েছি, তাই না? তো ভাবো তো, এই যে টিকা তুমি নিলে, তুমি নিশ্চয় বিশ্বাস করে টিকাটি নিয়েছো যে না টিকা নিলে নিশ্চয়ই আমি করোনা ভাইরাসকে আমি প্রতিহত করতে পারবো, যে করোনা ভাইরাস আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই যে তুমি টিকাটি কেন নিচ্ছ?
কারণ তোমার কাছে টিকাটি বিশ্বস্ত মনে হচ্ছে। তো কেন বিশ্বস্ত মনে হচ্ছে? মনে করো যে যারা টিকা তৈরি করেছে তারা 100 জনের উপরে পরীক্ষা করেছিল প্রথমে। পরীক্ষা করার পরে তারা ভেবেছিল যে এক সপ্তাহ পরে আমি তাদের থেকে আবার তাদের ফলাফল নিব, যে এই যে আমি 100 জনের উপরে প্রয়োগ করলাম, এই প্রয়োগ করার ফলাফল কি হয়েছে। তো দেখা গেল যে তাদের ভিতরে 65 জনই ওই এলাকা ছেড়ে চলে গিয়েছে, অর্থাৎ তারা এই 65 জন, তারা যে ফলাফল যেদিন গ্রহণ করেছে সেদিন এই 65 জন ছিল না। তো তারা কতজনের থেকে নিল? 35 জন থেকে। দেখো 100 জন সে প্রয়োগ করেছিল, তার ভিতর থেকে মাত্র 35 জনের থেকে সে ফলাফল পেয়েছে। তাহলে 65 জনই কিন্তু এই 65 জনের কথাই কিন্তু সে জানে না, অর্থাৎ 35% ফলাফল তারা পেয়েছে, বাকি 65% তারা পায়নি। এখন বলো এই ক্ষেত্রে তুমি কি ওই, তারপর বিজ্ঞানীরা কি করলো? বিজ্ঞানীরা যেহেতু 100 জনকে দিয়েছিল, তাকে তো 100 জনের ফলাফল লাগবে, তো আরও বাইরে থেকে আরও 65 জন নিয়ে এসে তাদের থেকে ফলাফল নিয়ে বললো যে হ্যাঁ আমি 100 জনকে দিয়েছিলাম, 100 জনের ফলাফল নিয়েছি। তো এটাই হলো ফলাফল যে 65 জনের থেকে 100 জনের ভিতর থেকে 90 জনই খুবই ভালো ফলাফল করেছে। তো তাদের এই কথার অর্থ হলো 90% ক্ষেত্রে তাদের ভ্যাকসিনটি সফল হয়েছে। কিন্তু এই 90%-এর ভিতরে ওই যে 65%ই কিন্তু ভুল। এখন বলো তুমি কি এই টিকা কি আর নিবে? না, তুমি কিন্তু ভয়ে আর টিকাটি নিবে না, কারণ টিকাটি যাদেরকে দিয়েছে তাদের 100 জনের ভিতরে 65 জনের খবরই তুমি জানো না। তাহলে তারা তো ফেইলও করতে পারে, তারা তো মারাও যেতে পারে। কি ভয়ানক বিষয়, তাই না? হ্যাঁ, তাহলে দেখো তথ্য উপাত্তের কি গুরুত্ব, যে এই যে পরীক্ষামূলক ক্ষেত্র, এটা কিন্তু অনেক বড় পরিসর। আগে যে পরীক্ষাগুলো আমরা করেছি ছোট পরিসরে, কিন্তু এটা অনেক বড় পরিসরে। তো এই ক্ষেত্রে কতটা ভয়ানক হতে পারে যদি তথ্য উপাত্ত সঠিকভাবে না আসে। তো এখন বলো তুমি কি সেই টিকাটি নিবে? তোমার উত্তর অবশ্যই হওয়া উচিত না, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখন তথ্যের বিভিন্ন উৎস সম্পর্কে জানি। চলো, তথ্যের উৎসকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। প্রথমত একটা মানবীয় উৎস, একটা জড় উৎস। মানবীয় উৎস কেমন? মনে করো তুমি তোমার বন্ধুর থেকে তার বিষয়ে জানছো, যে সে কি কি করছে, কি খাচ্ছে। তুমি ধরো সকালবেলা তুমি তোমার সবার বন্ধুর থেকে জেনেছো যে তারা সকালে কি দিয়ে সকালে নাস্তা করেছে। তো তুমি এই যে উৎস তোমার কি, তুমি কিন্তু সকল মানুষের থেকে নিয়েছো, তাই না? তো এই যে মানুষের থেকে তুমি যে তথ্যগুলো নিলে, এগুলো হলো মানবীয় উৎস। আর জড় উৎস কি? মনে করো তুমি সকালবেলা খবরের কাগজ পড়েছো, সেখানে বলা হয়েছে সারা বাংলাদেশে মনে করো যে আজকে 100 জন মানুষ খেলতে বাইরে যাচ্ছে, বা সারা বাংলাদেশে এই মাসে 100 জন মানুষ বিদেশ যাত্রা করেছে। তো এই যে তুমি এই তথ্যটি পেলে, এই তথ্যটি উৎস কি? জড় উৎস। কারণ কি? খবরের কাগজ একটি জড় পদার্থ, তাই না? আবার উৎসকে আমরা আরো দুইভাবে ভাগ করতে পারি, সেটা হলো প্রাথমিক উৎস এবং মাধ্যমিক উৎস। প্রাথমিক উৎস কেমন? প্রাথমিক উৎস হলো যখন তুমি তথ্য নিজেই সংগ্রহ করবে। তুমি যখন নিজেই তথ্য সংগ্রহ করবে সেটা হলো প্রাথমিক উৎস। আর মাধ্যমিক উৎস কেমন? সেটা হলো অন্য কেউ তথ্য সংগ্রহ করেছে, তুমি তার থেকে তথ্যগুলো নিয়ে এসেছো। যেমন ধরো তুমি যদি নিজে তোমার ক্লাসের সবার আগের মূল্যায়নের ফলাফলটি জানো নিজে থেকে, তাহলে সেটি হবে প্রাথমিক উৎস। আর তুমি যদি তোমার শিক্ষকের থেকে তোমাদের সবার গণিতের ফলাফল জানো, তাহলে সেটা হবে সেকেন্ডারি উৎস, অর্থাৎ মাধ্যমিক উৎস। কারণ তুমি নিজে কিন্তু ওই ফলাফল সংগ্রহ করনি, ওই ফলাফল তোমার শিক্ষক সংগ্রহ করেছিল, এবং তারপর
তুমি তোমার শিক্ষকের থেকে নিয়েছো, এই জন্য এটাকে বলে মাধ্যমিক উৎস, কারণ কোনো মাধ্যমে তুমি এই তথ্যটি পেয়েছো। তো নির্ভরযোগ্য উৎসের বৈশিষ্ট্য কি হবে? উৎসটি প্রাসঙ্গিকতা থাকতে হবে। তুমি যেই তথ্য নিচ্ছ এবং যে উৎস থেকে নিচ্ছ, মনে করো তুমি তোমার স্কুলের শিক্ষার্থীদের বয়স জানতে চাও, সেটার জন্য তুমি কোথায় গেলে? তুমি গেলা পাশের এলাকার কোন একটা স্কুলে। তো তোমার স্কুলের শিক্ষার্থীদের বয়স তুমি পাশের স্কুল থেকে কিভাবে পাবে? তোমার স্কুল থেকে নেওয়ার কথা, অর্থাৎ উৎস অবশ্যই তথ্য সাথে প্রাসঙ্গিক হতে হবে। তুমি তোমার গ্রামের মৎস্য সম্পদের বিষয়ে কোনো কিছু জানতে চাইলে নিশ্চয়ই তুমি নির্বাচন কমিশনে যাবে না, তাই না? এটা হলো প্রাসঙ্গিকতা। কাঙ্ক্ষিত তথ্যের ধরন অনুযায়ী উৎসটির গ্রহণযোগ্যতা, অর্থাৎ তুমি যে তথ্যটি চাও সেই ধরনের তথ্যটি কি এই উৎসটি দিতে পারে? উৎসটির বিশ্বাসযোগ্যতা, ট্রাস্টওয়ার্দিনেস, অর্থাৎ তুমি যে উৎসটি থেকে তথ্য নিচ্ছ সে তোমাকে মিথ্যা বা ভুল তথ্য দিচ্ছে কিনা সেই বিষয়ে তুমি কতটুকু নিশ্চিত। সংশ্লিষ্ট সকলকে উৎস হিসাবে বিবেচনা করা, অর্থাৎ যেমন তোমার বন্ধু অনিক যেমন একটি সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তোমার ক্লাসের মেয়েদেরকে সেই সিদ্ধান্তে সংযুক্ত করেনি, তাহলে সে তো সংশ্লিষ্ট, তাহলে সেই সংশ্লিষ্ট সকলকেই উৎস হিসেবে আমাদের বিবেচনা করতে হবে। তো দেখো, তোমাদের একটি টিকা দেওয়া আছে বইয়ে, সেই টিকার প্রথম প্রশ্নটি হলো, টিকা তৈরির জন্য কোন ধরনের উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিলেন এবং কেন? তো টিকা তৈরির জন্য প্রাথমিক উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিলেন। কারণ প্রাথমিক উৎস বলছি কেন? কারণ 100 জন যে ব্যক্তি, ওই 100 জন ব্যক্তি থেকে সে নিজেই তথ্য সংগ্রহ করেছে, এজন্য এটা প্রাথমিক উৎস হিসেবে গ্রহণযোগ্য, এবং যেহেতু নিজেরাই করছে তো এটা বিশ্বাসযোগ্যও বটে। তো দ্বিতীয় ক্ষেত্রে দেখো, টিকাটিতে টিকা তৈরির জন্য যে উৎস ব্যবহার করা হয়েছিল তাদের সবার বৈশিষ্ট্য কি একই রকম ছিল নাকি ভিন্ন ছিল? দেখো তো কি কি বৈশিষ্ট্য ছিল। প্রথমত তাদের বয়স হিসেবে তাদেরকে আলাদা আলাদা 4টি ভাগে ভাগ করা হয়েছে। তারপর তাদের ভিতরে পুরুষ নাকি নারী সেই বিষয়ে তারা ভাগ করেছে। আবার তারা এশিয়ান নাকি আফ্রিকান নাকি ল্যাটিন, অর্থাৎ বিভিন্ন স্থান বিভিন্ন অঞ্চলের মানুষকে তারা নিয়েছে। তাহলে কিন্তু এখানে 3টি ভাগে তারা ভাগ করলো। অর্থাৎ তাহলে আমি যদি বলি যে এই যে টিকা, এই টিকা তৈরির জন্য যে উৎস ব্যবহার করা হয়েছিল তাদের সবার উৎস বৈশিষ্ট্য একরকম ছিল না, বয়স, লিঙ্গ, অবস্থান ভেদে তাদের ভিন্নতা ছিল। এরপর তথ্য সংগ্রহের উৎসের ক্ষেত্রে বয়সের ভিন্নতা থাকলে কি সুবিধা হয়েছে বলে তুমি মনে করো? এই প্রশ্নে আমরা বলতে পারি যে হ্যাঁ, উৎসের বয়সের কারণে সুবিধা কি কি হতে পারে। মনে করো যারা একেবারেই তরুণ বা একেবারেই যুবক বয়সী আর যারা একটু বয়স্ক, যেমন ধরো মনে করো যে 12 থেকে 25 বছর আর 18 থেকে 55 বছর, যদি আমি এই দুইটি ক্যাটাগরিতে নেই, তো 12 থেকে 25 বছর বয়সে তারা একটু উদ্যমী থাকে, তাদের ভিতরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। আর এরপর 25 বছরের পর বা 55 বছরের কাছাকাছি যখন যাবে তখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যাবে। তো দুই ক্ষেত্রে টিকার কিন্তু কার্যকারিতা ভিন্ন হবে, তাই না? কারণ ইয়াং যারা আছে, যারা একেবারেই যুবক বয়সী আছে, তাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তো সেই ক্ষেত্রে তাদের উপরে টিকার কার্যকারিতা একটু বেশি হবে। আর যারা যেমন ধরো 55 বা 60 বছর বয়সে যখন তোমাদের আশেপাশে মানুষ দেখ, তাদের কিন্তু একটু অসুখ বিসুখ তাদের একটু বেশি হয়, কারণ কি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায়। তো হ্যাঁ, অবশ্যই কিছু সুবিধা আছে যেহেতু তারা বয়স ভেদে আলাদা করেছে। যে এই টিকা তৈরির ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জাতির মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল। এই কাজটি উপরে উচ্চ নির্ভরযোগ্যতার কোনো বৈশিষ্ট্য কি প্রকাশ করেছে? হ্যাঁ, অবশ্যই সংশ্লিষ্ট সকলকে উৎস হিসেবে বিবেচনা করা কারণে
নির্ভরযোগ্যতার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, কারণ মনে কর এক এক এলাকার আবহাওয়া এক এক রকম। তো ল্যাটিন এলাকাগুলো কোনগুলো, যেমন ধরো স্পেন, পর্তুগাল, হ্যাঁ, এই সব দেশগুলো ল্যাটিন। আর এদিকে ধরো আফ্রিকা ছিল, আফ্রিকা অনেক গরম একটি এলাকা। আবার এশিয়া হলো মোটামুটি নাতিশীতোষ্ণ, খুব গরম না, খুব ঠান্ডা না। তো সব আবহাওয়ার সব এলাকার মানুষজনের নিয়ে তাদের সবারই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভিন্ন ভিন্ন থাকে। তো সবাইকে যখন আলাদা আলাদাভাবে নিয়ে সবাইকে যখন ইনক্লুড করা হলো, সবাইকে যখন একসাথে নিয়ে উৎসটি তৈরি করা হলো, তখন খেয়াল করো সব বিষয়ে কিন্তু এখানে কাভার করে ফেলেছে। তো ওই টিকাটি এশিয়ার লোকজনও নিতে পারে, ওই টিকাটি ল্যাটিন আমেরিকার লোকজনও নিতে পারে, ওই টিকাটি আবার আফ্রিকার মানুষজনও নিতে পারে, কারণ সবার উপরেই পরীক্ষা করা হয়েছে। তাহলে অবশ্যই সংশ্লিষ্ট সকলকে উৎস হিসেবে বিবেচনা করায় এটি নির্ভরযোগ্যতার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এটির মাধ্যমে আমাদের এই অভিজ্ঞতাটি আজকে শেষ হলো। সবাইকে ধন্যবাদ। গাণিতিক অনুসন্ধান বা সমস্যা, বিভিন্ন প্যাটার্ন আবিষ্কার এবং নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য যে অভিজ্ঞতা অর্জন করতে চেষ্টা করেছ, তার ভিতরে অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে। সেগুলো তোমরা আরও হাতে কলমে চর্চা করলে আরও জানতে পারবে। আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।